শুভ সকাল। নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ফিন্যান্সের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের প্রথম টার্ম পরীক্ষার 3টি অধ্যায়ের আলোচনা শেষ করেছি। তো আজকে আমরা আপনাদের বই থেকে চতুর্থ অধ্যায়, মূলত যেটা কিনা আমাদের থিওরিটিক্যাল পার্ট প্লাস ম্যাথমেটিক্যাল পার্টের চ্যাপ্টার, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের ম্যাথস শুরু হবে। অর্থের সময় মূল্য, সেটার আলোচনা শুরু করব এবং এই চ্যাপ্টারটি আমাদের ফিন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা যতদিন ফিন্যান্স পড়ব আমাদের জীবনে, ততদিন এই চ্যাপ্টারের ব্যবহার থাকবেই। তো এই চ্যাপ্টারটা আমরা অর্থের সময় মূল্য, ইংলিশে আমরা একে টাইম ভ্যালু অফ মানি বলি। তো এই চ্যাপ্টারটা দিয়েই কিন্তু আমাদের ফিন্যান্সের অঙ্ক করার যাত্রা শুরু হবে। তো আজকে আমি বেশ কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্টস, অর্থের সময় মূল্য মূলত কি এবং একটা সূত্র নিয়ে কথা বলবো, এবং একটা সূত্রের বইয়ের অঙ্ক এবং আমার অন্য বাইরে থেকে একটা অঙ্ক আমি আপনাদেরকে কিভাবে সলিউশন করতে হয় দেখাবো। তো আমাদের চতুর্থ অধ্যায় আমরা বই থেকে 41 ও 42 পৃষ্ঠার আলোচনা করব এবং কিছু অতিরিক্ত অঙ্ক আমি দেখাবো ভবিষ্যতে আপনাদের সুবিধার জন্য। তো অর্থের সময় মূল্য মূলত কি? অর্থাৎ এখানে আমরা বুঝাইতেছি যে আমাদের সময়ের সাথে সাথে আমার যে টাকা, সেটার ভ্যালু চেঞ্জ হবে। অর্থাৎ আজকে আমার কাছে যে এটা 100 টাকা যদি থাকে, সে 100 টাকাটা যদি আমি 1 বছর পর সেম 100 টাকা দিয়ে কিন্তু আমি সেম জিনিসটা কিনতে পারবো না। উদাহরণস্বরূপ, যদি আমি ধরো আজকে একটা 100 টাকা দিয়ে আমি KFC থেকে একটা বার্গার কিনে খাইতে পারি, বাট 1 বছর পর যদি সেই বার্গারটা আমি কিনতে চাই, দোকানদার বা KFC আমাকে বলবে যে 110 টাকা লাগবে বার্গারটা কিনতে। তার মানে 1 বছর পর জিনিসের দাম বেড়ে গেছে। অর্থাৎ আমার ওই 100 টাকার নোটের ভ্যালুটা কিন্তু কমে গেল, কারণ ওই 100 টাকা আমাকে আর সেই জিনিসটা দিতে পারতেছে না। তখন আমাকে কি করতে হইতেছে? সেম 100 টাকার সাথে আরো 10 টাকা অতিরিক্ত দিয়ে আমাকে বার্গারটা কিনতে হইতেছে। তার মানে আমি যদি আজকে ওই 100 টাকাটা দিয়ে বার্গার না কিনে আমার মানি ব্যাগে রাইখা দেই এবং 1 বছর পর গিয়ে সেই বার্গারটাই কিনতে চাই দোকানদার, তখন আমি ওই নোটটা যদি দেই, তখন সে আমাকে দিবে না। আজকে হয়তো বা দিত, কিন্তু দিবে না। তখন বলবে যে আমাকে আরো 10 টাকা অতিরিক্ত দেন, তাহলে আমি বার্গার দিব। তার মানে আমার ওই 100 টাকাটা কিনতে পারতেছে না 1 বছর পর সেই বার্গারটা। অর্থাৎ 100 টাকার ভ্যালু কমে যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমরা আবার ব্যাংকে টাকা রাখি, এক্সচেঞ্জে আমরা টাকা জমাই, তাই না? ব্যাংকে টাকা জমাই কেন? ব্যাংক আমাকে কিছু ইন্টারেস্ট দেয়। এটার উদ্দেশ্য কি? যাতে আমি ভবিষ্যতে অতিরিক্ত কিছু অর্থ পাই এবং ওই অতিরিক্ত অর্থটাই আমি ভবিষ্যতে ব্যয় করতে পারি। ঠিক আছে? তার মানে অর্থের সময় মূল্য আমাকে এটাই বুঝায় যে সময়ের সাথে সাথে আমার টাকার ভ্যালু কমে যাচ্ছে, জিনিসের দাম বেড়ে যায়। তো এর জন্য আমরা অর্থের সময় মূল্যটা করি এবং আমি আমার টাকাটাকে ওই 100 টাকা আমি মানিব্যাগে না রেখে বিভিন্ন ব্যাংকে অথবা অন্য কোথাও বিজনেসে লাগাই বা খাটাই, যাতে আমি ওইখান থেকে কিছু এক্সট্রা অর্থ আনতে পারি, যাতে আমার ভবিষ্যতের কেনাকাটাগুলা বা ভবিষ্যতে আমার খরচ করতে সমস্যা না হয়। এই হচ্ছে মূলত আমাদের অর্থের সময় মূল্য পড়ার কারণ। তো এখন যদি আমি একটু এখানে দেখি, তো ফাইন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়। অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকা সমান অর্থ বহন করে না। তোমরা যদি মনে করে দেখো, তোমার আব্বারা যখন তোমাদের এইজের ছিল, তখন তাদের কাছে 100 টাকা দিলে অনেক কিছু তারা কিনতে পারত। আমরা, তোমার আব্বারা যখন স্কুলে পড়তো, তখন 10 টাকা দিলে তারা খুব খুশি, মহা খুশি হয়ে যেত। বাট এখন তোমরা যখন স্কুলে যাও, তুমি 10 টাকা কি 50 টাকা দিলেও তেমন খুশি হও না, কারণ ওই সময় তোমার আব্বারা যখন স্কুলে পড়তো, তখন 10 টাকায় অনেক কিছু কিনতে পারতো। বাট আজকে থেকে, ওই সময় থেকে 30 বছর পর যদি আজকের দিন হয়, আজকের দিনে ওই 10 টাকাটা সেম জিনিসটা দিতে পারতেছে না। তার মানে ওই সময়ের 10 টাকার ভ্যালু আজকে সমান বহন করে না। তাই এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। তো যেটা বললাম যে তোমার কাছে আজকের যে 100 টাকা, সেটার দাম বেশি, যেটা হয়তো
2 বছর পরের বা 1 বছর পরের ওই 100 টাকা কেএফসির মুরগিটা কিনে দিতে পারতেছে না বা বার্গারটা কিনে দিতে পারতেছে না। তার মানে আজকের 100 টাকার দাম বেশি, 1 বছর পরের 100 টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, ওই কাগজটার দাম কমে যাচ্ছে। তো এটাই মূলত অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। এই যে সময়ের মূল্যটা পরিবর্তন হচ্ছে, এই যে 10 টাকা বাড়বে, 20 টাকা বাড়বে, বা আমি ব্যাংকে টাকা রাখবো, ব্যাংক আমাকে বেশি টাকা দিবে, কেন দিবে? আমি ব্যাংক আমাকে সুদ দিচ্ছে। তো অর্থের সময় মূল্যের মূল কারণ কি? সুদের হার। মনে করো তুমি তোমার বন্ধুর কাছ থেকে 100 টাকা পাও, এমত অবস্থায় সে বললো 100 টাকা এখন না দিয়ে 1 বছর পর পরিশোধ করবে। তো অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 আর 1 বছর পরের 100 টাকা সমান অর্থ বহন করে না। ধরা যাক ব্যাংক সুদের হার 10% অর্থাৎ তুমি যদি ব্যাংকে বা সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো, তবে আগামী বছর ব্যাংক তোমাকে 110 টাকা দেবে, যেটা আমরা ছোটবেলায় সরল সুদ কষার অঙ্কে দেখেছি। তো সুদ আমি 100 টাকা রাখছি, এখানে মুনাফা আমাকে 10 টাকা, তাই না? 10% মানে 100 টাকায় 10 টাকা মুনাফা, তার মানে আমি 1 বছর পর মুনাফা আসলে 110 টাকা পাবো। তাই আমার আজকের 100 টাকাটা অ্যাকচুয়ালি ব্যাংকের হিসাব অনুযায়ী আমি 110 টাকা হয়ে যাবে পরে। তার মানে আজকের 100 টাকা সমান সমান 1 বছর পরের 110 টাকা। এখন যদি এমন হয় যে আজকের 100 টাকা আগে ব্যাংকে রাখলে আমি ব্যাংক আমাকে 110 টাকা দিবে, এখন দেখা গেল আমি বার্গার কিনতে যাই, দেখলাম বার্গারের দাম 105 টাকা, মানে 5 টাকা বাড়ছে, তাহলে কিন্তু আমার জন্য ভালো, আমি লাভবান, কারণ ব্যাংক আমাকে 10 টাকা দিছে বাট জিনিসের দাম 5 টাকা বাড়ছে, তাহলে এই 5 টাকা আমার সঞ্চয় আরো বাড়বে। আর যদি দেখি যে না বার্গারের দাম 20 টাকা বাড়ছে, তখন কিন্তু আমার জন্য লাভ হচ্ছে না, কারণ আমাকে ব্যাংক বলছে 10 টাকা বেশি বাট বার্গারের দাম 20 টাকা বাড়ছে, তাহলে আমি লাভবান হচ্ছি না। ঠিক আছে? তো অর্থের সময় মূল্যর গুরুত্ব, কেন আমরা অর্থের সময় মূল্যটা করি? তো প্রথমত একটি ব্যবসায় সিদ্ধান্তের সাথেই অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। অর্থাৎ আমরা ব্যবসা করলে আমার কিছু টাকা আসবে, আন্তঃপ্রবাহ মানে টাকা আমার কাছে আসবে, বহিঃপ্রবাহ মানে টাকা আমার কাছ থেকে চলে যাবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের মধ্যে আমাদের মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার প্রয়োজন রয়েছে। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব দেওয়া হয় বা বিবেচনা করা হয়। তো প্রথমত কয়েকটা জিনিস, সুযোগ ব্যয়, এই ওয়ার্ডটা আমরা আজকে পরিচিত হই। সুযোগ ব্যয়, ইংলিশ আমরা একে বলি অপরচুনিটি কস্ট। কোন একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, তখনই তাকে আমরা বিনিয়োগের সুযোগ ব্যয় বলি। তো আমি যদি একটা সহজ উদাহরণ দিই, ধরো তুমি কেনাকাটা করতে গেছো, তুমি একটা শার্ট কিনবা, তো মার্কেটে গিয়ে তোমার ধরো ইয়োলোতে গেলা, ইয়োলোতে একটা শার্ট চয়েস হলো, ধরো 1200 টাকা দাম, তোমার বাজেট 1000 টাকা। আচ্ছা, তারপরে তুমি গেলা, ইয়োলোর পাশেই ছিল আড়ং, তুমি আড়ং এ গেলা, সেখানে তুমি 1000 টাকায় শার্ট পেয়ে গেলা একটা। তাহলে কি হইলো, তুমি 1000 টাকার শার্টটা কিনতে যাওয়ার জন্য তুমি কিন্তু ইয়োলোর 1200 টাকার শার্টটা কিনতে পারলা না। সেট ইজ সুযোগ ব্যয়, একটা জায়গায় তুমি বিনিয়োগ করতে পারলা না। হয়তোবা তুমি একটু মনে অখুশি হইলা, তো তোমার ওইটা কিনলে হয়তোবা তোমাকে, তুমি ওই শার্টটা পরলে লোকজন আরেকটু বলতো বাহ শার্টটা খুব সুন্দর, এই সুযোগটা তুমি হারাইলা, দ্যাট ইজ সুযোগ ব্যয়। অর্থাৎ একটা অপশন নেওয়ার জন্য যখন আমি আরেকটা অপশন নিতে পারি না, তখন সেটাকে আমরা সুযোগ ব্যয় বলবো, বা একটা বিনিয়োগ নিতে গেলে আমরা যখন একটা বিনিয়োগ নিতে পারি না, তাকে আমরা সুযোগ ব্যয় বলি। তো অর্থের সময় মূল্য সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এই সুযোগ ব্যয়গুলি নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, তোমার এলাকায় একটি জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়, পক্ষান্তরে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসাবে সুদের হারে 8%। তো তুমি যদি সোনালী ব্যাংকে টাকা জমা রাখ, জমি কিনলে তুমি সোনালী ব্যাংকে টাকা জমা রাখতে পারবে না, অথবা সোনালী ব্যাংকে রাখলে জমি নিতে পারবা, সেক্ষেত্রে তোমাকে একটু ডিসিশন নিতে হবে যে আমি কোনটা নিব। তো তুমি যদি জমি ক্রয়ের সুযোগ ব্যয় হয়, এক্ষেত্রে তোমার 8%, অর্থাৎ জমি কিনলে তুমি 8% যে সুদ পাইতা সেটা পাচ্ছ না, এটাই তোমার খরচ। সেক্ষেত্রে আমরা আমাদের এই অধ্যায়ের 1 নম্বর সূত্রটা প্রয়োগ করে সিদ্ধান্ত নিব যে আমি জমি কেনা উচিত কি না, নাকি সোনালী ব্যাংকে টাকা রাখবো। তো আরো সহজ হয় বা মোটামুটি আমরা আরেকটা পদ্ধতি বের করি, যদি এই পদ্ধতিটার নাম হচ্ছে রুল 72। এই রুল 72টা তখনই ব্যবহার করা যায় যখন আমাদের বলে টাকা দ্বিগুণ হবে। তো আমরা অনেক সময় ব্যাংকে টাকা রাখলে বলে ব্যাংকে টাকা দ্বিগুণ হয়ে যাবে, জমির দাম দ্বিগুণ হয়ে যাবে, আমি একটা
কোনো ফ্ল্যাট কিনলাম, ফ্ল্যাটের দাম দ্বিগুণ হবে, সেই ক্ষেত্রে আমরা বের করতে পারি যে আমার এই দ্বিগুণটা কত বছরে হবে, অথবা এই দ্বিগুণটা হইলে ধর 5 লাখ টাকা দ্বিগুণ হবে 10 লাখ হবে, তো এই 5 লাখ দ্বিগুণ 10 লাখ হইতে কত দিন সময় লাগছে বের করা যায়। অথবা এই যে 5 লাখ 10 লাখ হইলো আমি কত পার্সেন্ট করে ইন্টারেস্ট পাইলাম বা সুদ পাইলাম। সেক্ষেত্রে আমরা টাকা দ্বিগুণ হইলে কি করব, আমরা 72 কে মেয়াদ দিয়ে ভাগ করলে আমরা সুদের হার পাবো। যদি আমরা সুদের হার জানতে চাই যে কত পার্সেন্ট করে বাড়লো, যে 5 লাখ টাকা 10 লাখ হইলো কত পার্সেন্ট, তখন আমরা 72 কে আমার সময় দিয়ে ভাগ করবো, অথবা এখানে সময় বলা থাকবে যে 5 লাখ টাকা 10 লাখ টাকায় হয়েছে 5 বছরে বা 10 বছরে, তখন আমরা 72 ÷ 10। আর যদি বলে যে না আমরা কত বছর, সেই ক্ষেত্রে আমার পার্সেন্টেজটা দেওয়া থাকে। তো যেমন বললো যে 5 লাখ টাকা 10 লাখ টাকা হয়েছে 10% ইন্টারেস্ট, তাহলে কত সময় লাগছে, তখন আমরা 72 কে 10% মানে 0.1 দ্বারা ভাগ করলে আমরা সময়টা বের করে ফেলবো যে কত সময়ে সেটা দ্বিগুণ হইলো। তো জমির মূল্য যেহেতু 10 বছরে দ্বিগুণ হয়, সুতরাং আমাদের সুদের হার, জমি আমাকে দিছে কত 7.2, তার মানে আমার এখানে সূত্র কিন্তু জাস্ট এই জমিটা করলে বের করলে পাচ্ছি যে জমির থেকে আমি সুদ পাচ্ছি 7.2, আর ব্যাংক আমাকে সুদ দিত 8%। তার মানে আমার জন্য কোনটা ছাড়লে আমার জন্য লাভ বেশি, তো ব্যাংক ছাড়লে আমাকে 8% টাকা লস হবে, আর আমি যদি জমি ছাড়ি তাহলে আমার 7.2 টাকা লস হবে, পার্সেন্ট টাকা লস হবে। তার মানে আমার জন্য ব্যাংকে টাকা রাখাটাই উত্তম। সেক্ষেত্রে আমি কি করলাম, জাস্ট জমিটার পার্সেন্টেজটা বের করলাম, আর আমার ব্যাংকের পার্সেন্টেজ তো দেওয়াই ছিল, তো দুইটা পার্সেন্টেজ তুলনা করে আমরা বের করতে পারলাম। আবার এই যে সূত্র 1 দিয়েও আমরা বের করতে পারতাম। তো এই হলো মূলত আমাদের সুযোগ ব্যয়ের ধারণা। এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র শিখলাম, রুল 72টা। দেন প্রকল্প মূল্যায়ন, অর্থাৎ প্রকল্প বলতে কোনো বিজনেস অপশনে আমি ইনভেস্ট করব কিনা, বা কোনো একটা বিজনেস ক্ষেত্রে আমি ইনভেস্ট করব কিনা। দীর্ঘ মেয়াদী প্রকল্প মূল্যায়নে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। অর্থাৎ আমি যদি কোথাও ইনভেস্ট করি, কোনো একটা আমি বিল্ডিং কিনি, তাহলে কিন্তু আমাকে টাকাটা আজকে দিতে হবে, তো ওই বিল্ডিং থেকে আমি যে লাভ পাবো সেটা কিন্তু ভবিষ্যতে পাবো। তো আমার আজকের টাকার সাথে ভবিষ্যতের টাকা তুলনা করতে হবে, এবং আমরা শুরুতেই বলছি যে আজকের টাকা আর ভবিষ্যতের টাকা সমান না, সুতরাং ভবিষ্যতে সম্ভাব্য আয়কে আমরা বর্তমান মূল্যে না এনে দীর্ঘমেয়াদী প্রকল্পে সিদ্ধান্ত নিতে পারি না। এর জন্য আমরা ভবিষ্যতে যে টাকাগুলো পাবো সেগুলোকে আজকের ডেটে নিয়ে আসব, এবং আমরা এটা পরবর্তী একটা অধ্যায় আছে আমাদের ক্যাপিটাল বাজেটিং, সেখানে আমরা এই বিষয়ে আরো ধারণা নিব। এবং ঋণ গ্রহণের সিদ্ধান্ত, ঋণ গ্রহণ বলতে আমরা ব্যাংক থেকে টাকা নেওয়াটাকেই বুঝাই। তো ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে আমরা সেগুলো কিস্তিতে পরিশোধ করবো। অর্থাৎ ব্যাংক থেকে যদি আজকে 5 লাখ টাকা নিয়ে আসি, ব্যাংক আমাকে বলবে যে আপনি এই বছর পরে 5,000, তারপরের বছর পরে 5,000, এইভাবে করে করে শোধ করেন। তো যেমন 5 বছর মেয়াদি হইতে পারে, 8 বছর মেয়াদি হইতে পারে, আমরা ঋণের কিস্তিতে পরিশোধ করবো। আবার স্বল্প মেয়াদিও হইতে পারে, যেমন বার্ষিক, মাসিক ইত্যাদি। সেক্ষেত্রে কিস্তির পরিমাণ ভিন্ন হয়। অর্থের সময় মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণে ঋণের বিভিন্ন কিস্তি বের করতে পারি, এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে আমি কত মেয়াদে কিস্তিটা পরিশোধ করলে আমার জন্য ভালো। এবং এই প্রকল্প পরিকল্পনা যদি না থাকে, আমরা যদি ঋণের ব্যবহার না করতে পারি, তাহলে আমরা যদি ব্যবসা বন্ধ হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায়, তো ঋণ গ্রহণের আগে তা পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য আমাদের ঋণ নিতে হয়। তো ঋণের টাকা পরিশোধ করা আমাদের জন্য বাধ্যতামূলক। পরিশোধ ব্যর্থ হলে কারবারটি দেউলিয়া হলো। আমি যদি ঋণের টাকা দিতে না পারি, তখন আমি দেউলিয়া, মানে আমার আর কোনো ক্ষমতা নাই। আদালত আমাকে দেউলিয়া ঘোষণা করবে যে এই লোকের আর ক্ষমতা নাই, আর্থিকভাবে তার আর কোনো ক্ষমতা নাই, দ্যাট ইজ দেউলিয়া। এখন আমরা অঙ্কের দিকে আগাবো। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, যে আমরা জেনেছি যে সুদের হার 10 ভাগে কোনকার 100 টাকা, আগামী বছর 110, দ্বিতীয় বছর পর 121-এর মূল্য বহন করে। তো এটা আমরা কিভাবে বের করলাম, এটা আমরা বের করলাম মূলত এই যে সূত্রটা, এফভি ইকুয়াল টু বর্তমান মূল্য 1 + সুদের হার বার্ষিক ব্যয়। তো আমি এখানে বাংলায় আছে, আমি ইংলিশটা বলতেছি, তোমরা খাতায় অবশ্যই নোট করবে, এবং এটা সিডব্লিউর মধ্যেও দিবে, সূত্রটা লিখবে নোটটা। এফভি আমরা ভবিষ্যৎ মূল্য বলি, বর্তমান মূল্যের শর্ট নেম হচ্ছে পিভি। তো আমি যদি বলি এফভি সমান সমান পিভি 1 + সুদের হার, সুদের হারকে আমরা আই দিয়ে প্রকাশ করব, শর্ট ফর্মে আই, এবং বার্ষিক মেয়াদ দিয়ে এটাকে আমরা পাওয়ার করব, হোল টু দি পাওয়ার মেয়াদকাল, মেয়াদকালকে আমরা এন বলবো, এন। তার মানে আমি যে আবার বলতেছি, যেটা তোমরা লিখবে খাতায়, এফ ভি সমান সমান পিভি 1 + আই হোল টু দি পাওয়ার বার্ষিক মেয়াদটা এন, তাতে আমরা
শর্ট ফর্মে লিখি তখন এটা, তাহলে আমার আজকে 100 টাকা, 1 বছর পরে কত হবে? বর্তমান মূল্য 100 বসাইলাম, সুদের হার আমার 1টা তো থাকতেই আছে, সুদের হার আমাদের ছিল 10% উপর থেকে, যেখানে 10% ছিল শতকরা 10 ভাগ, এবং বছর প্রথমে বলছি 1 বছর, তারপরে 2 বছর, তাহলে 1 বছর থাকলে সেটা 110 টাকা হচ্ছে, 2 বছর যদি যায় তাহলে সেটা 121 টাকা হচ্ছে, 3 বছর গেলে আরো বাড়বে। তার মানে যত দিন আগাবে টাকার ভ্যালুটা তত বাড়বে। তো এখানে আমি এই যে সূত্রটাই লিখেছি তোমাদের। তো শতকরা 10% হারে বর্তমানে 100 টাকা 5 বছর পর কত হবে? তো এইভাবে হুবাহু তোমাদেরকে করতে হবে অঙ্ক। প্রথমে দেওয়া আছে বর্তমান মূল্য 100, 5 ভবিষ্যৎ মূল্যই বের করতে বলছে। তো আমাদেরকে প্রশ্ন বুঝে পড়তে হবে যে কি বের করতে বলতেছে। সৃজনশীল যখন দেখাবো তখন ক্লিয়ার হবে যে প্রশ্ন পড়ে পড়ে আমাদেরকে বুঝতে হয়। এখানে যেমন স্ট্রেট ফরওয়ার্ড আছে, অনেক সময় সৃজনশীল স্ট্রেট ফরওয়ার্ড থাকে না, আমরা কি বের করবো। এবং সুদের হার এখানে 10% ছিল, মেয়াদকাল 5 বছর, ভবিষ্যৎ মূল্য বের করবো। আমরা এখন যদি এই সূত্রটা ইউজ করি, তো মানে জাস্ট এই ফর্মুলাটাই যেটা এখানে বাংলায় লেখা ছিল সেটাকে জাস্ট এখানে সাংকেতিক ভাষায় লেখা হয়েছে। তো এটা ক্যালকুলেট করে আমরা এফবি সমান সমান ক্যালকুলেশনটা করতে পারি। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখতেছি এটা সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে অবশ্যই। তো সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা এটা ক্যালকুলেট করব। তো এই যে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের স্কোয়ার সাইনটার পাশে একটা বাটন আছে, তো সেই বাটনটা আমরা টিপ দিব। আমরা 1.1 দেওয়ার পরে সেই বাটনটা টিপ দিয়ে এখানে যেটা পাওয়ার আকারে থাকবে দ্যাট ইজ 5। তো আমরা যদি এটা টিপ দেই, মানে 1.1 এই সাইন টু দি পাওয়ার 5 দেন ইকুয়াল টিপ দেই, তাহলে আমরা 1.61 মানটা পাবো, এবং এটাকে আমরা 100 মাল্টিপ্লাই করলে 161 টাকা আমার ভবিষ্যতে পাওয়া যাবে। আচ্ছা, ভবিষ্যৎ মূল্য ধারণা নির্ধারণের জন্য আমরা যে প্রক্রিয়াটি দেখলাম তাতে বলা যায় যে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এটা লক্ষণীয় যে 1 বছর পর 110 টাকা, এখানে ভবিষ্যৎ মূল্যের মধ্যে আসল আছে 100 এবং সুদ আছে 10। দ্বিতীয় বছর পর আরো 10 টাকা সুদ হলে দ্বিতীয় বছর ভবিষ্যৎ মূল্য কত ছিল? 120। মানে সরল সুদ যদি হইতো, মানে সমান প্রতি বছর, কিন্তু এখানে কিন্তু সমান না, পরের বছর 121 টাকা, কারণ দ্বিতীয় বছরের শুরুতে আমার আসল ছিল 110 টাকা। ঠিক আছে, প্রথম বছরের শুরুতে 100 টাকা ছিল, বাট প্রথম বছরের শেষে আমার কাছে কত? 110 টাকা। তো দ্বিতীয় বছর কিন্তু আমি 110 টাকার উপরেই সুদ পাবো। ঠিক আছে, এর জন্য দ্বিতীয় বছর শেষে কিন্তু 11 টাকা হয়েছে। তো এইভাবে করেই প্রথম বছরের যে সুদ প্লাস আসল, সুদ আসল পুরাটার উপরে আমার দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি হবে, বা দ্বিতীয় বছর পুরাটার উপরেই আমি সুদ পাবো। আবার 3 নাম্বার বছরে আমি দ্বিতীয় বছরে যত টাকা হবে ওইটার উপরেই আমি সুদ পাবো। এমন না যে আমার শুধু ওই 100 টাকার উপরেই সুদ পাবো। এর জন্যই যত বেশি দিন টাকা রাখবো তত বেশি টাকা ডাবল হইতে বাড়তে থাকবে আর কি। তো এটাকে আমরা বলি চক্রবৃদ্ধিকরণ। তো চক্রবৃদ্ধিকরণে সুদ আসলের উপর সুদ ধার্য ও ভবিষ্যৎ মূল্য নির্ধারিত, অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি। অর্থাৎ প্রথম বছর শুধু আসল, দ্বিতীয় বছর থেকে কিন্তু আসল প্লাস সুদের উপরে আবার সুদ, মানে আসলেও সুদ বাড়বে, দ্বিতীয় বছর থেকে সুদের উপরেও সুদ বাড়বে। আর সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের আসলের উপর, অর্থাৎ আমি যে টাকা রাখবো তার উপরেই বাড়তে থাকবে। আরেকটা ম্যাথ যদি আমি দেখি, যে সোহাগ একটি বিনিয়োগের জন্য তার টাকা চক্রবৃদ্ধি হারে প্রদান করে 3 বছরের জন্য 16,000 টাকা জমা করেন। সোহাগের বিনিয়োগকৃত শতকরা 12 টাকা, মানে 12%। ভবিষ্যৎ মূল্য কত? তাহলে এখানে 16,000 টাকা, সুদের হার 12%, মেয়াদ 3 বছর, ফিউচার ভ্যালু কত? তো আমি যদি এটা ক্যালকুলেট করি সেম ভাবে 1 প্লাস 0.12, তারপরে আমার যে পাওয়ার সাইনটা আমি দেখাইলাম স্কোয়ারের পাশে, সাইন্টিফিক ক্যালকুলেটরে স্কোয়ারের পাশে যেই একটা উল্টা এর মতন একটা ছোট করে এর মতন একটা সাইন আছে, সেটা টিপ দিলে তারপর পাওয়ার আমরা 3 করে ইকুয়াল সাইন দিলে আমার 1.40টা মানটা দিবে। আমরা চেষ্টা করব 4 ঘর রাখতে, আমার অ্যান্সারে আগে ক্যালকুলেশনে 4 ঘর রাখবো, এবং আমি এখানে অ্যান্সার দশমিক আসলে দশমিকের পর 2 ঘর, অথবা আমি যদি রাউন্ড করে দেই, ওই যে যেটা আমরা ছোটবেলায় শিখছি 5-এর উপরে গেলে 1 বাড়ায়, এটাও করা যায়। আর অবশ্যই আমাকে 3টা বা 4টা স্টেপ করতে হবে, আমি এক লাইনে পুরোটা করতে পারবো না। যেমন আমি এই লাইন থেকে কিন্তু ডাইরেক্ট এই লাইনে আসতে পারি, কিন্তু আমরা এটা করব না, আমরা ভেঙে ভেঙে আসবো, মিনিমাম 4টা লাইন দেখাবো, যেমন সূত্রের লাইন, তারপরে আরো 3টা লাইন, যদি বেশি থাকে বেশিও দিতে পারি, বাট 4টা দেখাতেই হবে।
তো এটা আবারও বলতেছি যে আমরা ভাঙে ভেঙে করব। আমরা প্রথম লাইনেই সূত্র লেখাই মান বসাই পরের লাইনে উত্তর লিখে দিব, তা হবে না। আমরা ভেঙে 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 যাবো। যেমন এটাকে আরেক লাইন ভাঙা যেত যে 1+0.12 এটাও তোমরা ভাঙতে পারতো। তো মিনিমাম আমরা 3টা লাইন দেখবো বা মাঝখানে 2 লাইন থাকবে। প্রথমে সূত্র, লাস্টে উত্তর, তার মাঝখানে মিনিমাম 2টা লাইন। এর বেশি হইলে বেশি, যখন বড় সূত্র আসবে তখন আরো বেশি ভাগ ভাঙতে হবে। আমরা একসাথে করব না, একসাথে করলে ভুল হওয়ার চান্সও থেকে যায়। তো আজকের আলোচনা আমি আর বড় করব না। তো তোমাদের জন্য বাড়ি কাজ, 15% বার্ষিক চক্রবৃদ্ধিতে 8,000 টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন, 5 বছর পর কত টাকা হবে? তো এটা 5 বছর পর। অর্থের সময় মূল্যের মূল কারণ ব্যাখ্যা। কেন আমরা অর্থ সময় মূল্য করি, যেটা আমি আসলে প্রথম থেকে যেই কথাগুলো বলছি সেইটারই কিছুটা সামারি করে দিতে হবে। তো এই হলো আমাদের আজকের আলোচনা। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।